সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অর্থনীতি বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের মানি ব্যাংকিং অ্যান্ড ফিন্যান্স থেকে অর্থ অধ্যায়ের তারল্য ফাঁদ বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে তারল্য ফাঁদ কি, তার ব্যাখ্যা, তারল্য ফাঁদের অর্থনৈতিক তাৎপর্য আর অর্থের চাহিদা সম্পর্কে ক্লাসিক্যাল ও কেন্সীয় বক্তব্যের একটা তুলনা। তো প্রথমে আসো আমরা তারল্য ফাঁদ কি তাই নিয়ে আলোচনা শুরু করি। অর্থের ফটকা চাহিদা নির্ভর করে সুদের হারের উপর। আমরা এই চ্যাপ্টারে অর্থের চাহিদা কতগুলো বিষয়ের উপর নির্ভর করেছে সেগুলো আলোচনা করেছি গত ক্লাসে। তো সুদের হারের সাথে অর্থের ফটকা চাহিদার সম্পর্ক বিপরীত, অর্থাৎ সুদের হার কমলে অর্থের ফটকা চাহিদা বাড়ে। আমরা গত ক্লাসে দেখেছিলাম মানুষের অর্থের চাহিদা হয় তিনটি কারণে। একটা হলো দৈনন্দিন লেনদেন, আর একটা হলো ফটকা চাহিদা, আর একটা হলো ভবিষ্যৎ সতর্কতামূলক চাহিদা। তিন ধরনের চাহিদা আমরা দেখেছিলাম। সুদের হারের সাথে অর্থের ফটকা চাহিদার সম্পর্ক বিপরীত, অর্থাৎ সুদের হার কমলে অর্থের ফটকা চাহিদা বাড়ে। তবে সুদের হারের একটি ন্যূনতম সীমা থাকে, সেই নিম্নতম সীমার পর সুদের হার আর কমানো যায় না, কারণ সুদের হার কখনো শূন্য হতে পারে না। তাই নিম্নতম সুদের হারে অর্থের ফটকা চাহিদা স্থিতিস্থাপক হয়ে পড়ে এবং অর্থের ফটকা চাহিদা রেখার কিছু অংশ ভূমি অক্ষের সমান্তরাল হয়ে যায়। জেমস কেইন্স এই অবস্থাকে তারল্য ফাঁদ বা লিকুইডিটি ট্র্যাপ বলে উল্লেখ করেছেন। ধারণাটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করা হলো। চিত্রে এক্স অক্ষে অর্থের ফটকা চাহিদা এবং ওয়াই অক্ষে সুদের হার ধরা হয়েছে। সুদের হার যখন R0 তখন এ বিন্দুতে অর্থের ফটকা চাহিদা ও M0। এখন সুদের হার কমে R1 হলে অর্থের ফটকা চাহিদা বেড়ে M1 হয়, যা বি বিন্দুতে দেখানো হয়েছে। R1 হচ্ছে ন্যূনতম সুদের হার, এরপর সুদের হার আর কমানো যায় না। তাই R1 সুদের হারে অর্থের ফটকা চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে পড়ে এবং বি বিন্দুর পরে অর্থের ফটকা চাহিদা রেখায় L2 আর এই ভূমি অক্ষের সমান্তরাল হয়ে পড়ে। রেখাটি অ্যারো দ্বারা বোঝানো হয়েছে। অর্থের ফটকা চাহিদা রেখার বি বিন্দুতে পরের অংশটাই তারল্য ফাঁদ নামে পরিচিত, অর্থাৎ বি বিন্দুর পরে যে অংশটুকু ভূমি অক্ষের সমান্তরাল ওইটুকুই হচ্ছে অর্থের তারল্য ফাঁদ, ওই অংশটাই তারল্য ফাঁদ নামে পরিচিত। হলো অর্থের ফটকা চাহিদার সাথে যে সুদের হারের বিপরীত সম্পর্ক, এটা আমরা এই তারল্য ফাঁদ দ্বারা বুঝতে পারলাম এবং তারল্য ফাঁদ একটা সময়ে ভূমি অক্ষের সমান্তরাল হয়ে পড়ে এই রেখার দ্বারা সেটা বোঝা গেল। এখন অর্থের ফটকা চাহিদাটা হলো তাহলে কি? মানুষ ঋণপত্রে টাকা খাটিয়ে কিছু বাড়তি অর্থ উপার্জন করতে পারে। ঋণপত্রের দাম বেশি হলে মানুষ ঋণপত্র বেশি ক্রয় করে, সেক্ষেত্রে নগদ অর্থের পরিবর্তে মানুষ ঋণপত্র হাতে রাখে, অর্থাৎ নগদ অর্থের চাহিদা কমে। বিপরীত অবস্থায় নগদ অর্থের চাহিদা বাড়ে। ফটকা উদ্দেশ্যে যে পরিমাণ নগদ অর্থ মানুষ হাতে ধরে রাখতে চায় তাকেই অর্থের চাহিদা বলা হয়। এবার আসো তারল্য ফাঁদের অর্থনৈতিক তাৎপর্য কী।
সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণে, বিশেষ করে আয় ও কর্মসংস্থান নির্ধারণে তারল্যফাদ একটি গুরুত্বপূর্ণ বিষয়। ধারণাটি যথেষ্ট গুরুত্ব বহন করে থাকে। সামষ্টিক অর্থনীতিতে তারল্যফাদ একটি তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা হলো, সুদের হার কখনো শূন্য হতে পারে না। ক্লাসিক্যাল বক্তব্য অনুসারে I=S অর্থাৎ বিনিয়োগ সঞ্চয় শর্তে সুদের হার যে কোনো স্তরে নির্ধারিত হতে পারে, এমনকি শূন্যও হতে পারে। কিন্তু অর্থবাজারে তারল্যফাদ দেখা দিলে সুদের হার নির্দিষ্ট অবস্থার পর আর কমতে পারে না, কেননা সর্বনিম্ন সুদের হারে অর্থের চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে পড়ায় সুদের হার কমে শূন্য হতে পারে না। মন্দা ডেকে আনে। তারল্যফাদের উপস্থিতি অর্থনীতিতে মন্দা ডেকে আনে, কেননা তারল্যফাদের কারণে সুদের হার কমানো যায় না। সুদের হার না কমলে বিনিয়োগ বাড়ে না, বিনিয়োগ কম হলে কর্মসংস্থান কম হয়, উৎপাদন ও আয় স্তর কমে যায়, দাম স্তরও কমে আসে। তাছাড়া সর্বনিম্ন সুদের হারে বন্ডের মূল্য সর্বোচ্চ স্তরে পৌঁছে। এই অবস্থায় জনগণ বন্ড ক্রয় না করে সমস্ত অর্থ হাতে ধরে রাখবে, ফলে অর্থনীতিতে বিনিয়োগযোগ্য অর্থের ঘাটতি দেখা দিবে। এই অবস্থায় অর্থনীতিতে মন্দা নেমে আসে। তৃতীয়ত, আর্থিক নীতি অকার্যকারিতা প্রমাণ করে। তারল্যফাদ অবস্থায় একটি ন্যূনতম সুদের হারে বন্ডের মূল্য সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়। এই অবস্থায় অর্থের চাহিদা অসীম স্থিতিস্থাপক হয়। তাই অর্থের যোগান যতই বৃদ্ধি করা হোক না কেন, বাজার সুদের হারকে প্রভাবিত করবে না। ফলে দেশের আয়, নিয়োগ, উৎপাদন, দাম স্তর কোনোটি পরিবর্তিত হবে না, অর্থাৎ আর্থিক নীতি ব্যর্থ হবে। এই বিষয়টিও আমরা একটি চিত্রের মাধ্যমে দেখতে পারি। যেমন অর্থের যোগান রেখা যখন MS0, তখন সুদের হার নির্ধারিত হয় I0। এরপর অর্থের যোগানের পরিমাণ বাড়লে MS রেখা MS0 থেকে ডান দিকে স্থান পরিবর্তন করে MS1 হয়, কিন্তু সুদের হারের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এখানে আর্থিক নীতি সম্পূর্ণ ব্যর্থ হয়। চতুর্থত, সঞ্চয় বিনিয়োগের স্বয়ংক্রিয় সমতা অসম্ভব। ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ সুদের হার নমনীয় হলে মূলধন বাজারে স্বয়ংক্রিয়ভাবে সঞ্চয় ও বিনিয়োগের সমতা অর্জিত হয়। কিন্তু অর্থবাজারে তারল্যফাদ দেখা দিলে স্বয়ংক্রিয়ভাবে সঞ্চয় ও বিনিয়োগের সমতা অর্জিত হয় না। এই বিষয়টিও একটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করছি। দেখো, খ চিত্রে দেখা যায় সঞ্চয় ও বিনিয়োগের সমতা অর্জনের জন্য সুদের হার I1 হওয়া দরকার, কিন্তু অর্থবাজারে তারল্যফাদের কারণে সুদের হার I0 এর নিচে নামতে পারে না। ক চিত্রে বিষয়টি দেখানো হয়েছে। তাই মূলধন বাজারে সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে এবি পরিমাণ ব্যবধান দেখা দেয়, যেটা খ চিত্রে দেখানো হয়েছে। পঞ্চমত, পুনর্নিয়োগ ধারণার অসারতা প্রমাণ করে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে একটি ধনাত্মক সুদের হারে সঞ্চয় ও বিনিয়োগের সমতা অর্জিত হলে অর্থনীতিতে স্বয়ংক্রিয় উপায়ে পুনর্নিয়োগ অর্জন সম্ভব হয়। কিন্তু অর্থবাজারে তারল্যফাদ দেখা দিয়ে সঞ্চয় বিনিয়োগের মধ্যে ব্যবধান দেখা দিলে অর্থনীতিতে স্বয়ংক্রিয়ভাবে পুনর্নিয়োগ অর্জিত হবে না। সুতরাং তারল্যফাদ ক্লাসিক্যাল স্বয়ংক্রিয় পুনর্নিয়োগ ধারণার অসারতা প্রমাণ করে। অর্থাৎ ক্লাসিক্যাল অর্থনীতিবিদরা যে কথা বলেছেন যে স্বয়ংক্রিয়ভাবে পুনর্নিয়োগ অর্জন করে অর্থনীতি, সেই বিষয়টি যদি তারল্যফাদের সৃষ্টি হয় তা ব্যর্থ হয়, এটাই প্রমাণ করে। এবার আসো অর্থের চাহিদা সম্পর্কে ক্লাসিক্যাল ও কেনসীয় বক্তব্যের তুলনা বা পার্থক্য। অর্থের চাহিদা সম্পর্কে ক্লাসিক্যাল বিশ্লেষণের সাথে কেনসীয় বিশ্লেষণের কিছু মৌলিক পার্থক্য আছে। পার্থক্যগুলো হলো,
ক্লাসিক্যাল তত্ত্বে অর্থের চাহিদা বলতে শুধুমাত্র লেনদেন উদ্দেশ্যে অর্থের চাহিদাকে বোঝানো হয়েছে। ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণের মতে অর্থের লেনদেন চাহিদা আর্থিক আয়ের উপর নির্ভর করে, অর্থাৎ এমটি ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই, যেখানে এমটি অর্থের লেনদেনজনিত চাহিদা এবং ওয়াই আর্থিক আয়। অন্যদিকে ক্লাসিক্যাল অর্থের চাহিদা তত্ত্বের তুলনায় কেইনসীয় অর্থের চাহিদা তত্ত্ব অনেক প্রসারিত, কেননা কেইনস অর্থের চাহিদার 3টি উদ্দেশ্যের কথা বলেছেন। সেগুলো হচ্ছে লেনদেনজনিত উদ্দেশ্যে অর্থের চাহিদা এমটি, সতর্কতার উদ্দেশ্যে অর্থের চাহিদা এমপি এবং ফটকা উদ্দেশ্যে অর্থের চাহিদা M2, অর্থাৎ M1 ইকুয়াল টু MT প্লাস MP এবং MD ইকুয়াল টু M1 প্লাস M2। ক্লাসিক্যাল অর্থনীতিবিদদের মতে কেইনসীয় অর্থের লেনদেন ও সতর্কতার উদ্দেশ্যে চাহিদাকে আয়ের উপর নির্ভরশীল বিবেচনা ধরেছে, অর্থাৎ M1 ইকুয়াল টু ফাংশন অফ ওয়াই, কিন্তু কেইনস অর্থের ফটকা চাহিদাকে সুদের হারের উপর নির্ভরশীল করেছেন। সুতরাং আমরা বলতে পারি কেইনসের অর্থের চাহিদা তত্ত্বে অর্থের চাহিদার সাথে সুদের হারের একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দ্বিতীয়ত, ক্লাসিক্যাল তত্ত্বে অর্থের চাহিদা অর্থের যোগানের মধ্যে সামঞ্জস্য বিধান করে আর্থিক আয়, কিন্তু কেইনস তত্ত্বে আর্থিক আয়ের পাশাপাশি সুদের হার অর্থের যোগানের মধ্যে সামঞ্জস্য বিধানে ভূমিকা রাখছে। তৃতীয়ত, ক্লাসিক্যাল তত্ত্বে অর্থকে শুধু বিনিময়ের মাধ্যম হিসাবে বিবেচনা করা হয়েছে, কিন্তু কেইনসে অর্থের চাহিদা তত্ত্বে অর্থকে কেবল বিনিময়ের মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়নি, মূল্যের সংরক্ষক হিসাবেও যে অর্থ ভূমিকা পালন করে তা কেইনস তত্ত্বে স্বীকার করা হয়েছে। ক্লাসিক্যাল তত্ত্বে শুধুমাত্র আর্থিক নীতির উপর জোর দেওয়া হয়েছে, কিন্তু কেইনসের তত্ত্বে বলা হয়েছে নিম্নতম সুদের হারে যখন অর্থবাজারে তারল্যপাত দেখা দেয় তখন আর্থিক নীতি ব্যর্থ হয়। এটা আমরা একটা চিত্রের সাহায্যে দেখেছি। তাই কেইনস আর্থিক নীতির ব্যর্থতা দূরীকরণে রাজস্ব নীতির প্রয়োগের সুপারিশ করেছেন। পঞ্চমত, ক্লাসিক্যাল তত্ত্বে বলা হয়েছে দামের স্তর এবং অর্থের মূল্য এ দুটোই অর্থের যোগান দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ অর্থের মূল্য নির্ধারণে অর্থের চাহিদার কোনো ভূমিকা নেই, কিন্তু কেইনস তত্ত্বে অর্থের মূল্য নির্ধারণে অর্থের যোগানের পাশাপাশি অর্থের চাহিদারও ভূমিকার কথা বলা হয়েছে। এই তুলনাগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা বলতে পারি অর্থের চাহিদা সম্পর্কে ক্লাসিক্যাল তত্ত্বের তুলনায় কেইনসীয় তত্ত্ব অনেক প্রসারিত ও বাস্তবসম্মত। এই ছিল আজকের আলোচনা। আগামী ক্লাসে আমরা অর্থের যোগান পড়ব। অর্থের চাহিদা সম্পর্কিত যে বিষয়গুলো এ পর্যন্ত পড়ানো হলো তোমরা আশা করি বুঝতে পেরেছ। এগুলো আরেকটু ভালোভাবে তোমরা বই দেখবে, বই পড়বে, তাহলে তোমরা বাকি ভালোভাবে বুঝতে পারবে আশা করি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।